সপ্তাহের শেষে পরিবারের সাথে একান্তে কম খরচে যদি সময় কাটাতে চান তাহলে আপনি ঠিক ভিডিওটিই দেখছেন। কলকাতা থেকে মাত্র 3 ঘন্টার দূরত্বে সময় কাটান পাহাড়, জঙ্গল আর ঝর্ণাকে সঙ্গী করে। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে ভার্চুয়ালি নিয়ে যাব সেই জায়গায় যেখানে আপনি হারিয়ে যেতে চাইবেন প্রকৃতির মাঝে। এই ভিডিওতে আপনি জানতে পারবেন আমি কিভাবে গেলাম বা খরচই কত হয়েছে আর আমায় কি সমস্যায় পড়তে হয়েছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আশা করি আপনার মনে একটা দাগ কাটতে পারবো। আজ মঙ্গলবার শাওড়াফুলি থেকে সকাল 6:38 22387 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধরে, যেটা হাওড়া থেকে ছাড়ে সকাল 6:15। আমি তমাল ইজি ট্রাভেলের পক্ষ থেকে আপনাদের সাথে নিয়ে বেরিয়ে পড়েছি একদিনের জন্য পাহাড়, ঝর্ণা আর মন্দির দর্শনে। তাই আমার এখন প্রথম গন্তব্য ধানবাদ। আজকের এই ট্রেনটা আসতে অনেক দেরি করেছে, তাই মনে হচ্ছে পৌঁছতে অনেক দেরি হয়ে যাবে। আজকের যাত্রার জন্য আমি আগে থেকেই সিটটা রিজার্ভ করে নিয়েছিলাম। সেক্ষেত্রে আমার ভাড়া পড়েছে 130 টাকা। আর আমি ফিরবো এই একই ট্রেনে, যার ধানবাদ থেকে ফেরার টাইম বিকাল 4:23। যার ট্রেন নম্বর হচ্ছে 22388 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। এই ট্রেন ছাড়াও আপনারা অন্য যে ট্রেন চেপে হাওড়া থেকে এখানে আসতে পারবেন সকাল সকাল, সেগুলো আমি নিচে দিয়ে দিলাম। সকাল সকাল আসতে বলছি এই কারণেই, সকাল সকাল এলে আপনারা সমস্ত সাইট সিন ভালোভাবে ঘুরে দেখতে পারবেন। আজ আমার এই টিকিটটা আমি সেকেন্ড সিটিংয়ে কেটেছি। এই সেকেন্ড সিটিং ছাড়াও এই ট্রেনে আপনারা চেয়ার কারের সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছেন, যার ভাড়া পড়বে 455 টাকা। সময় সকাল 11টা। নেমে গেলাম ধানবাদ স্টেশনে। ট্রেনটা একটু লেট করেছে কারণ সকালে ছাড়তেও দেরি করেছিল। এখন যাচ্ছি অটো ধরতে। আগে চলুন অটো স্ট্যান্ডে যাই, সেখানে গিয়ে অটো ভাড়া কী নেয় এগুলো জানতে আমাকেও হবে, আর তারপর আপনাদেরও জানাচ্ছি কিভাবে যাব, সেইটাও কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি। ট্রেন থেকে নেমে এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। এখান দিয়ে সোজা আপনারা চলে যাবেন। 2 নম্বর প্ল্যাটফর্মের সামনেই সোজাসুজি পেয়ে যাবেন এই ওভারব্রিজটা। দেখে নিন, সামনে একটা ওভারব্রিজ আছে। ওভারব্রিজ ধরে আমরা এবার যাব ডান দিকে। এখান থেকে বেরিয়ে আপনারা সামনে অটো স্ট্যান্ড, ট্যাক্সি স্ট্যান্ড সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবেন। এখান থেকে চাইলে ট্যাক্সি ভাড়াও আপনারা করে নিতে পারবেন। আপনাদের দেখিয়ে দিচ্ছি ট্যাক্সি ভাড়া কেমন নেবে না নেবে, সমস্ত কিন্তু কিছু দেখিয়ে দিচ্ছি। সামনে দেখতে পাচ্ছেন এখানে ট্যাক্সি ভাড়া, গাড়ি ভাড়া সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। এখান থেকে আপনারা চাইলে গাড়ি ভাড়া করে নিতে পারবেন। আচ্ছা, এখানে কেমন আপনারা ভাড়া নেন একদিনের জন্য ঘুরতে? 1200 টাকা প্লাস তেল, বড় গাড়ি, ছোট গাড়ি 1000 টাকা प्लस तेल एक दिन के लिए। पूरे दिन। और तेल वेल सब कुछ लेके कितना? फिर आप जैसा जाएगा डेस्टिनेशन के ऊपर डिपेंड करता है। अच्छा, आपका क्या दूरी है, कहाँ कहाँ जाना है। जैसे राउंड ट्रिप घूमता है हम लोग तो साइट सीन में हम लोग जाता है यहाँ से भटिंडा, रामराज मंदिर, तोपचाची लेक, उत्तम कुमार पहाड़ी, और फिर आपका मधुबन हो गया। समय मिलने से उसरी भी हो जाता है। तो 6 स्पॉट मिला करके करता है। बड़ा गाड़ी में 4000 रुपये। अच्छा, और छोटा गाड़ी में? और छोटा गाड़ी में 3500। 3500 में चला आता है। बाकी रहा समय समय पर कम बेसी होता है। अच्छा ये नेगोटिएबल है। अच्छा, आप बात कर सकते हैं, नंबर ले सकते हैं। ठीक है।
आप आपका नंबर थोड़ा बता हमारा दीजिए। नंबर 9308761789। आपका शुभ हसन नाम? भाई टैक्सी वाला। আচ্ছা, ঠিক আছে। অটো ধরে নিয়েছি। অটো ভাড়া আমার এখানে নিচ্ছে 3টে সাইট সিনের জন্য 1000 টাকা। আপনাদের বলবো অটো ভাড়া করার সময় কিন্তু অবশ্যই একটু বার্গেনিং করে নেবেন। আর অটো দাদার নাম্বার সমস্ত কিছু আমি আপনাদের নিচে দিয়ে দেবো, সেখান থেকে দেখে কন্ট্যাক্ট করতে পারবেন। তাহলে চলুন আমাদের প্রথম ডেস্টিনেশনটা ঘুরে দেখি। এখানে রাস্তায় এত জ্যাম যে হর্নের আওয়াজ মোটামুটি আপনাকে পাগল করে দিতে পারে কিছু মুহূর্তের মধ্যে। বাইরের অবস্থা এত কনজাস্টেড জায়গা, মানে বলা মুশকিল, মানে মানুষ রাস্তা দিয়ে হাঁটাই মুশকিল। আজকে আমার ফার্স্ট ডেস্টিনেশন ভাতিন্ডা ফলস। স্টেশন থেকে এই ভাতিন্ডা ফলসের ডিস্টেন্স হচ্ছে 20 কিলোমিটার। অটোয়ে বলছে সময় লাগবে নিয়ার অ্যাবাউট 1 ঘন্টা। তাহলে চলুন দেখা যাক কত টাইম লাগে বা রাস্তা কেমন, সমস্ত কিছু আমি কিন্তু আপনাদের যেতে যেতে দেখাচ্ছি। একটা কথা আপনাদের না বলেই কিন্তু পারলাম না, যেটা হচ্ছে এখানে এসে যদি আপনারা অটো বা গাড়ি কিছু নেন, তারা এমন একটা ভাড়া বলছে যে আপনারা শুনে প্রথমেই কিন্তু ভয় পেয়ে যেতে পারেন। কাজেই এই কথাটা বলে রাখি, ভয় কিন্তু পাবেন না, ওনারা অনেক বাড়িয়ে টাকা বলেন, মানে ধরা ছোঁয়ার বাইরে। তার জন্যই বলছি আপনারা যখনই আসবেন তখনই কিন্তু আগে বার্গেনিং করে তারপর দামটা ধার্য করবেন, এতে আপনাদের পক্ষে সুবিধা হবে। জায়গাটা একবার দেখুন, পুরো মনে হচ্ছে যেন আমরা সিকিমের রাস্তা ধরে উঠছি, ঠিক তাই মনে হচ্ছে না? এখন চলে এসেছি ভাতিন্ডা ফলসে। ভেতরের পরিবেশটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। যদি কেউ 4 চাকা নিয়ে আসেন, 4 চাকা রাখার জন্য জায়গা করা আছে, বাইক রাখার জন্য জায়গা করা আছে, সমস্ত গাড়ি রাখার জন্য কিন্তু ব্যবস্থা করা আছে। কিন্তু প্রত্যেকটা গাড়ির জন্য আপনাদের কিন্তু আলাদা পার্কিং ফি আপনাদের প্রোভাইড করতে হবে। তো আমি ভেতরটা আপনাদের আগে দেখিয়ে দিচ্ছি, তারপরে ফলসের কাছে নিয়ে যাচ্ছি। সামনে দেখতে পাচ্ছেন গেট, এই গেট দিয়ে আপনারা ঢুকে যাচ্ছেন। ঢুকে এই ডান দিকে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন, এই দিকেও গাড়ি পার্কিং করতে পারবেন। আবার এই বাঁদিকে এই দিকেও কিন্তু গাড়ি পার্কিং হয়। দেখতে পাচ্ছেন সামনে বাচ্চাদের খেলার জন্য কিন্তু জায়গা করা আছে, দেখে নিন। ওখানে স্লিপার করা আছে, বাচ্চাদের বিভিন্ন দোলনা সমস্ত কিন্তু করে দেওয়া আছে। সামনে দেখতে পাচ্ছেন একটা ফোয়ারা ছিল, কিন্তু অবস্থা দেখে যা মনে হচ্ছে খুবই খারাপ। সামনেই আছে পিএনইউস টয়লেট। জায়গাটা কিন্তু খুবই সুন্দর, একা বসে থাকতে আর কারোর সাথে গল্প করতে খুব সুন্দর জায়গা। সামনে দেখতে পাচ্ছি একটা জায়গায় ফিস্ট হচ্ছে, সমস্ত বন্ধুরা মিলে। দেখলে কি সুন্দর লাগে এই জিনিসগুলো, এটা বলে কোনো কিছু বোঝানো যাবে না। এইরকম ছোটোবেলা কিন্তু আমরাও অনেক পিকনিক করেছি, কোনো পিকনিকের ব্যাপার ছিল না। যদি কারোর বাড়ি থেকে 2টো আলু 2টো চাল দিয়েই আমাদের পিকনিক হয়ে যেত, ব্যাপারটা এইরকমই। এদের দেখে সেই দিনগুলোই মনে পড়ছে আলটিমেটলি। জায়গাটা এত সুন্দর, আর একটা গাছে এত সুন্দর ফুল হয়ে আছে, চলুন আপনাদের দেখাই আগে। গাছের ফুলগুলো দেখুন,
দেখে পুরো মনটা ভরে গেল। দেখেছেন কি সুন্দর দেখতে লাগছে। চলে এসেছি ফলসের সামনে, আমার পেছনেই আছে ফলস, দেখতে পাচ্ছেন। বর্ষাকাল নয় কিন্তু তাও যা স্রোত আছে, বর্ষাকাল হলে এর কী অবস্থা হয় সেইটা ভাবতেই এখন মানে চিন্তায় পড়ে যাচ্ছে। এটা বর্ষাকাল নয় তাতেও ফোর্সটা দেখুন। চলুন সামনে গিয়ে দেখাই। ফলসের এদিকটা নিচটা কিন্তু বহুত খাড়া। দেখুন ধোঁয়ায় ভরা বাতাসের মাঝে প্রকৃতির রূপের টানে যে জায়গাটা খুব মন টানে তার আরেক নাম ঝাড়খণ্ড। এই ঝাড়খণ্ডের ধানবাদের এক রমণীর নাম ভাতিন্ডা ফলস। ধানবাদ স্টেশন থেকে মাত্র 14 কিলোমিটার দূরে বাড়ি এই রমণীর। এই ভাতিন্ডা ফলস হলো দুটি নদীর সঙ্গমস্থল। একটি হলো কাটারি নদী, যেটি পরেশনাথ থেকে উৎপন্ন হয়েছে, ও অপরটি হলো দামোদর। যদি শান্ত প্রকৃতির মাঝে নিজেকে একান্তে সময় দিতে চান তাহলে ভাতিন্ডা ফলস আপনার দৃষ্টি আকর্ষণ কিন্তু করবেই। ফলসের সামনে আপনারা পেয়ে যাবেন এই সুন্দর ব্রিজটা, আর তার সামনেই দেখতে পাচ্ছেন আছে মহাদেবের মন্দির। যেখানে নদী, যেখানে ঝর্ণা, সেখানে তো থাকতে হবে মহাদেবকে, তাই না? চলুন মন্দিরটাও আমরা দেখে নিই। সামনেই বসে আছেন নন্দী ভগবান, দেখতে পাচ্ছেন। ওম নমঃ শিবায়। মহাদেবের মন্দির ক্রস করেই পেয়ে যাচ্ছি গণেশজির মন্দির। চলুন সেই মন্দিরটাও আমরা আজ দেখে নিই। এই যে সামনেই গণেশজির মন্দির। ভাতিন্ডা ফলস দেখে এখন চলে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তাহলে চলুন সেখানে গিয়ে আপনাদের সাথে কথা হোক। আর রাস্তায় যেতে যেতে যদি কিছু ভালো দেখতে পাই তাহলে নিশ্চয়ই দেখাবো। হাইওয়ের ধারে একটা চায়ের দোকান পেয়ে দাঁড়িয়ে গেলাম। আর চা খোরেদের তো চা খেতেই হবে, না হলে চলবে না। যারা চা ভালোবাসো তারা জানো চাটা কী জিনিস। চা খেয়ে তারপরে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। তো চা খাওয়া হচ্ছে, এখন সময় দুপুর 2টো প্রায়। চা খেয়ে তারপরেই এগোই। একটা কথা না বলে পারলাম না, বিহার বা ঝাড়খণ্ডে ঘুরতে এলে না চাটা একবার খেয়ে দেখবেন। আমাদের কলকাতার চেয়ে চা কিন্তু ওরা অনেক ভালো বানায়। ওদের দুধের কোয়ালিটিটা, যে দুধটা ইউজ করে জানি না কিসের করে, কিন্তু কোয়ালিটি নো ডাউট আমাদের কলকাতার থেকে অনেক গুণে ভালো। চা পান করা হয়ে গেছে, এবার যাচ্ছি আমাদের নেক্সট গন্তব্যের দিকে। চলুন রাস্তাটাও আপনাদের দেখাই একবার, কতটা সুন্দর রাস্তাটা দেখুন। সময় দুপুর 2:20। চলে এসেছি রাম মন্দিরে। আমার পেছনে দেখতে পাচ্ছেন রাম মন্দির আছে। আমি এটা ভেতর থেকে দর্শন করাচ্ছি, কারণ যেখানে দাঁড়িয়ে আছি পেছনে একটা বিশাল প্রাচীর আছে, তাই এখান থেকে আপনারা ঠিক দেখতে পাবেন না।
কিছুটা হয়তো দেখতে পাবেন, তাও পুরোটা দেখতে পাবেন না, তাই ভেতর থেকে ভালোভাবে দর্শন করাচ্ছি। দেখুন, সামনেই দেখতে পাচ্ছেন শ্রী শ্রী রামরাজ মন্দির, মানে এটাকে এনারা রামরাজ বলেন, অ্যাকচুয়ালি এটা রাম মন্দির। মন্দিরের বাইরেই আপনারা ফুল প্রসাদ কেনার দোকান কিন্তু পেয়ে যাবেন। এছাড়াও অন্যান্য জিনিস কেনার দোকান আপনারা পেয়ে যাচ্ছেন। যদি ফ্যামিলি নিয়ে ঘুরতে আসেন, কিছু খেতে চান বা ট্যাটু করতে চান, সমস্ত দোকান কিন্তু বাইরে আপনারা পেয়ে যাচ্ছেন। সামনেই কার পার্কিং, বাইক পার্কিং কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা। আজকের এই ভিডিওতে আমি এই মন্দির সম্পর্কে আপনাদের বেশি কিছু বলবো না, শুধু একটা কথাই বলবো, মন্দিরটা দেখলে আপনাদের কিন্তু মনে একটা দাগ কাটবে। মন্দিরে ঢোকার পর পেয়ে যাবেন এইরকম একটা পা ধোয়ার জায়গা। দেখুন, ঢোকার মুখে মন্দিরটা অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। এটা সামনাসামনি না দেখলে সামনে পেয়ে যাচ্ছেন এটা শিবের মন্দির। সামনের এই মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটা বজরংবলীর মন্দির আছে, তার উল্টো দিকে আছেন রাম সীতার মন্দির। দাঁড়ান দেখাচ্ছি, এটা হচ্ছে রাম সীতার মন্দির। গণেশজির মন্দির আছে, দাঁড়ান মূর্তিটা আপনাদের দর্শন করাই। মন্দিরটা এতক্ষণ বন্ধ ছিল, মন্দিরটা খোলার পর যখন এখানকার দেবদেবীদের দর্শন করলাম, এক অপূর্ব রূপ। আপনাদের কেমন লেগেছে এটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আমার তো এক কথায় অসাধারণ লেগেছে। এই মন্দিরে যখনই ভিজিট করবেন আপনারা 12:30 থেকে দুপুর 2:30-এর আগে বা পরে ভিজিট করবেন, কারণ 12:30 থেকে দুপুর 2:30 অবধি কিন্তু মন্দিরে প্রতিমা দর্শন বন্ধ থাকে। তাই আপনাদের বলে দিলাম, যখনই ভিজিট করবেন এর আগে বা পরে ভিজিট করবেন, কারণ তাতে আপনাদের অন্য জায়গা পরিদর্শন করতে অনেক সুবিধা হবে। এখানে ঘুরতে এলে হাতে যদি সময় থাকে, স্টেশনের সামনেই একটা পেয়ে গেলাম সুন্দর পার্ক, যার নাম বিরসা মুন্ডা পার্ক।
পার্কটার নাম হচ্ছে বিরসা মুন্ডা। দেখাচ্ছি আপনাদের পার্কটা, আর কেন এখানে এলাম এটা আমি পার্কে ঢুকেই বলছি। পার্কটা কিন্তু নো ডাউট সুন্দর, আর বাচ্চারা থাকলে এলে কিন্তু খুব সুন্দর লাগবে। অ্যাকচুয়ালি এবার যেতে যেতে আপনাদের বলি, আমি যে রাম মন্দিরে গেছিলাম না, ওই রাম মন্দিরটা বন্ধ ছিল। মন্দিরটা খুলেছে 2:30-এর পর। সে কারণে আমার ওখান থেকে বেরোতে দেরি হয়ে গেছে, আর আমার ট্রেন আছে 4:20 ব্ল্যাক ডায়মন্ড। আর রাম মন্দির থেকে তোপচাচি লেক যেতে টাইম লাগবে অটো করে বা গাড়িতে করে 35 মিনিট। সেই জন্যই আমি তোপচাচি লেকটা ভিজিট কিন্তু করতে পারিনি। তার জন্য আপনাদের এইটা দেখিয়ে দিলাম। আপনারা চাইলে এইটাও ভিজিট করতে পারবেন। আর যদি গাড়ি নিয়ে আসেন সেক্ষেত্রে আমি ফার্স্ট প্রেফারেন্স কিন্তু দেব তোপচাচি লেক। যেহেতু আমার হাতে সময় কম, তার জন্য আমি এই পার্কটা আপনাদের ঘুরে দেখিয়ে দিচ্ছি। পার্কের এই দিকটায় দেখুন বসার সুন্দর কিন্তু জায়গা করা আছে, বাচ্চাদের খেলার জায়গা। आराम से, हाँ धीरे धीरे, ठीक। मैं ठेल रही हूँ। डर लग रहा है क्या? नहीं। डर लग रहा है? उसमें बहुत डर लग रहा है। अच्छा। পার্কটা কিন্তু যথেষ্ট বড়। সামনে আপনারা পেয়ে যাবেন হরর হাউস আছে। এই হরর হাউসের একটা অভিজ্ঞতা আপনাদের বলি। এই জিনিসটা আমি ভিজিট করেছিলাম সিকিমে গিয়ে। সিকিমে গণেশটক যে জায়গাটা আছে অনেকেই হয়তো জানেন, সেখানে গিয়ে কিন্তু ভিজিট করেছিলাম। ঢুকে আমার যে অবস্থা হয়েছিল, তারপর আর জীবনেও এইরকম এই হরর শো দেখতে অন্তত ঢুকবো না। দেখুন, জাস্ট পার্কটাকে ঘুরে দেখুন। কি সুন্দর দেখুন ঝাউ গাছটা। দেখুন পার্কের ভেতর একটা জায়গা আছে, দেখে পুরো মনে হচ্ছে যেন মেলা বসেছে। ট্রেন, ডিস্কো, ড্যান্স সমস্ত কিছু কিন্তু আছে। এই দেখুন ট্রেনটা চালুও হয়ে গেছে। আমার হাতে অ্যাকচুয়ালি বেশি আজকে সময় নেই, কারণ অলরেডি 4:10 আর 4:20 আমার ট্রেন আছে। কিন্তু পার্কটা বেশ সুন্দর, ভেতরে খাবার জায়গাও আছে। আরেকটা জিনিস দেখাচ্ছি, বাচ্চাদের বোটিং, বোটগুলো দেখলে কিন্তু খুব সুন্দর লাগলো। দাঁড়ান দেখাচ্ছি। দেখুন কি ছোট ছোট বোট দেখেছেন। এত ছোট বোট কিন্তু এর আগে আমি কখনো কোথাও দেখিনি। এখানে পাস দেখলাম, আর দেখে ভালোও লাগলো, আবার হাসিও পেলো। কি আর বলবো, এই যাচ্ছি যেতে যেতে। এখানে ওয়েদারটা কিন্তু আজকে খুব ডাউন আছে, মানে যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে। এই যে পেছনে দেখছেন হরর হাউস।
চলুন একবার হরর হাউসের ভেতরে ঢুকবো না, এমনি কাজটা থেকে ঘুরে দেখে আসি। এখানে জিপ লাইনার পেয়ে যাবেন, ক্রিকেট সিমুলেটর আছে, বার্ড পার্ক আছে। পার্কটা আমি যেটা বললাম যথেষ্ট কিন্তু বড়, আর কাপলদের জন্য একদম পারফেক্ট, কাপল ফ্রেন্ডলি পার্ক আছে, ফ্যামিলি নিয়েও আসতে পারবেন। এই দেখুন হরর হাউস, এই যে পার্কের এই দিকে। এই পার্কের প্রবেশ মূল্য কিন্তু 25 টাকা, আর এছাড়া যা যা জিনিস আছে সেগুলোর আলাদা করে চার্জেস পে করতে হয়। এটা হচ্ছে হরর হাউস, একবার দেখে নিন। এই হরর হাউসের টিকিট নেওয়া হয় 50 টাকা। বা চলুন ওইদিকে কি আছে একটু দেখে নেওয়া যাক। এই যে হরর হাউস ছাড়িয়ে আমরা চলে যাচ্ছি। পার্কটা কিন্তু যথেষ্ট বড়। দেখুন পার্কে কি কি আছে আপনাদের একবারে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এই যে সামনের লিস্টটা দেখলেন, এখানে পার হেড ঢুকতে 200 টাকা করে। তার মধ্যে এই লিস্টে যেগুলো দেওয়া আছে সেগুলো শুধু আপনারা পাবেন, সমস্ত নিয়েই চার্জ নেওয়া হচ্ছে। অনলাইনে পে করতে পারবেন, কাউন্টার ভেতরে আছে। তাহলে আর আজকে ভেতরে ঢুকছি না, কারণ অলরেডি 4:05 বেজে গেছে। আর কি প্রবলেম আমার সাথে হয়েছে সেটা তো আমি আপনাদের জানালাম। আপনারা এলে কিন্তু এই ধরনের ভুল করবেন না, কারণ আপনারা সবাই ঘুরতে আসেন আমাদের এই ভিডিও দেখেই, আর আমাদের মেন সময়টা চলে যায় এই ভিডিও করতে গিয়ে। তার জন্য বলছি, আমরাও চেষ্টা করি যে আপনাদের সমস্ত কিছু ভালোভাবে দেখাতে, কিন্তু সময় হয়ে না উঠলে এটা আমাদেরও কিছু করার থাকে না, কারণ আমার ট্রেনের টিকিটটা আগে থেকে কাটা আছে, আর এখান থেকে যাওয়ার খুব একটা ট্রেন কিন্তু আমার ওখানে নেই। আমি ব্ল্যাকে এসছি, আমাকে যেতেও হবে ব্ল্যাকে, তাই এখন চলে যাচ্ছি স্টেশনে। স্টেশনে গিয়ে আবার কথা হবে আপনাদের সাথে। পার্কটা কিন্তু যথেষ্ট সুন্দর, এখনও বলছি। আর যদি আপনাদের হাতে সময় থাকে তোপচাচি দেখেই পার্কে এন্ট্রি নিন। আর যে রাম মন্দিরে গেছিলাম সেখানে আপনারা 12:30টার আগে যান, হয় 2:30টার পরে যান, কারণ মন্দিরটা কিন্তু বন্ধ থাকে। কোনো মন্দিরে ঢুকতে পারবেন কিন্তু ভেতরের কোনো ঠাকুর দর্শন করতে আপনারা পারবেন না। তাহলে চলুন স্টেশনে গিয়েই আমরা কথা বলি। চলে এসেছি স্টেশনে, এবার ধরতে যাচ্ছি ট্রেন। ট্রেন দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্ম। 4:20 টাইম, এখন হাতে আমার 4:15। এবার ছুটে গিয়ে ট্রেনটা ধরতে হবে। দাঁড়ান আগে ধরি, তারপরে ট্রেনে উঠে কথা বলছি। দু নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি, ট্রেনটা দাঁড়িয়ে আছে। চলুন ধরতে যাই। 5 সময় কোচ পড়েছে D3, সিট নাম্বার 77। D3টা কত আগে দিয়েছে সেটাই বুঝতে পারছি না। এখানে লোককে জিজ্ঞাসা করলেও, মানে লোককে মানে কি, মানে এখানকার যে জিআরপির লোক আছে তিনি ফোনে ব্যস্ত, বলার তার টাইম নেই। ঠিক আছে, আমি D3তে উঠে আপনাদের দেখাচ্ছি জায়গাটা কেমন। পেয়ে গেছি D3, এটা D3।
ট্রেনটা পুরো রাইট টাইমেই ছেড়ে দিয়েছে। আমাদের ট্রেন এখন ধানবাদ স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। সকালে যেমন লেট করেছে, এখন কিন্তু লেটটা করেনি। এটা শাওড়াফুলি পৌঁছবে 8:30 নাগাদ। ট্রেনটা দিয়েছিল 2 নম্বরে। এবার সিটটা খুঁজতে পেতে খুব অসুবিধা হয়েছিল, কারণ আমার লেট হয়ে গেছিলো। তো আশা করি যে নেক্সট টাইম থেকে এইগুলো আমার মাথায় রাখতে হবে। এইভাবে ছোটাছুটি করে ট্রেনটা ধরার কোনো মানে হয় না, কারণ আমার যদি একটু ঢুকতে দেরি হতো আমি ট্রেনটা কিন্তু পেতাম না। 1 মিনিট ঢুকতে দেরি হলেও পেতাম না, একদম রাইট টাইমে ছেড়েছে। এখন আমি ধানবাদ ছেড়ে বেরিয়ে যাচ্ছি। তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে, নতুন জায়গায় নতুনভাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, কোনো দোষ দেখলে সেইটার কমেন্টস করে জানাবেন। আর আশা করব আমার সাথে আপনারা অবশ্যই থাকবেন। তাহলে এখানেই ভিডিওটা আজকে শেষ করলাম।